স্টিল ইন্ডাস্ট্রি অ্যাজ এ হোল এখন খুব টাফ টাইম পার করছে, কোনো সন্দেহ নেই। আইডিয়ালি যে কোনো লিডারশিপ রোলের জন্যই আমি বলবো সিইও পজিশন এটা আসলে টেকনিক্যাল স্কিলের থেকে হিউম্যান স্কিল মোর ইম্পর্টেন্ট অ্যান্ড কনসেপচুয়াল স্কিল। তাহলে ব্যক্তি গালিব কি বই পড়ে না? ব্যক্তি গালিব তার অবসর সময় কিভাবে কাটায়? পরিবারের সাথে তো ডেফিনেটলি, কিন্তু এর বাইরে আসলে ব্যক্তি গালিবের প্যাশন কি? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ এয়ার টক প্রেজেন্টস দ্য থটফুল আওয়ার। সাথে আছি তৌফিক হাসান, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার। বরাবরের মতো আমরা আরেকজন নতুন অতিথিকে আমাদের এই শোতে হাজির করেছি। তার আগে বলতে চাই যে এয়ার টক প্রেজেন্টস দ্য থটফুল আওয়ারে আমরা আকিজ রিসোর্সের সম্মানিত সেই সব এমপ্লয়ীদেরকে হাজির করি যারা মূলত তাদের স্বক্ষেত্রে বিশেষভাবে পরিচিত এবং তারা আকিজ রিসোর্সে জয়েন করার পর থেকে ইন্ডাস্ট্রিতে এবং তাদের ওভারঅল অ্যাটমসফিয়ারে বিশেষভাবে তারা কন্ট্রিবিউশন রেখে চলেছেন। আজকে আমাদের অতিথি জনাব গালিব মোহাম্মদ, তিনি সিইও আকিজ ইস্পাত, তুষার ভাই বলেও অনেকের কাছে পরিচিত। গালিব ভাইয়ের কাছে যেতে চাই প্রথমে। গালিব ভাই কেমন আছেন? ধন্যবাদ তৌফিক ভাই আমাকে এই প্ল্যাটফর্মে আমন্ত্রণ জানানোর জন্য। আর আকিজ রিসোর্সের সকলকে, আকিজ রিসোর্সের সকল শুভানুধ্যায়ীকে এবং আকিজ ইস্পাতের সাথে যারা আছেন সকল শুভানুধ্যায়ী কাস্টমার এবং আকিজ ইস্পাতের এমপ্লয়ি সকলকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ ও অভিনন্দন। গালিব ভাই, আকিজ রিসোর্সে আপনার বছরের উপরে কাটছে। আমরা জানি আপনি একজন মাইক্রোবায়োলজিস্ট, কিন্তু অরিজিনালি ট্র্যাক থেকে ভিন্নতর ক্ষেত্রে নিজেকে শাইন করেছেন। একটা বর্ণাঢ্য ক্যারিয়ার আপনার, এবং বাংলাদেশের বেশ স্বনামধন্য প্রতিষ্ঠানে আপনার পদচারণায় মুগ্ধ করেছেন। আকিজ রিসোর্সে জয়েন করার আগে ক্যারিয়ারের শুরু থেকে যদি আমাদেরকে একটু জানান, প্লাস আকিজ রিসোর্সে বর্তমানে কি করছেন, কোথায় নিয়ে যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন, সারসংক্ষেপ যদি একটু জানাতেন। মাইক্রোবায়োলজিস্ট ঠিক বলা যাবে কিনা জানি না, মাইক্রোবায়োলজি গ্রাজুয়েট, এটা ট্রু। আর ক্যারিয়ারের শুরুর দিকেও ফার্মাসিউটিক্যাল দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলাম, কিছুদিন ফার্মাসিউটিক্যাল এবং রিলেটেড ইন্ডাস্ট্রিতে কাজ করা হয়েছে। আইবিএ থেকে এমবিএ করার পর মার্কেটিং, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, প্রসেস ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাজ এ হোল ওভারঅল ম্যানেজমেন্টেই গ্র্যাজুয়ালি কাজ করা হলো। আর লাস্ট অলমোস্ট 15 ইয়ার্স বিল্ডিং ম্যাটেরিয়াল সেক্টরে আছি। এর মধ্যে যদি স্পেসিফিকলি বলি, রেনফোর্সমেন্ট বার বা রড সেক্টরে, স্টিল সেক্টরে বেশি সময়। তো রিসেন্ট পাস্টের কথা বললে, হ্যাঁ, আমি আকিজ ইস্পাতে জয়েন করেছি। আকিজ রিসোর্সের অন্যতম প্রতিষ্ঠান আকিজ ইস্পাতের সিইও হিসাবে জাস্ট 1 বছর 6 মাস হলো। এর আগে আমি আরেকটা স্টিল কোম্পানির সিইও ছিলাম, সেখানেও প্রায় 1.5 বছরের মতো। আর মূলত স্টিল সেক্টরে আরেকটা লিডিং কোম্পানিতে জেনারেল ম্যানেজার এবং হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং হিসাবে কাজ করা হয়েছে। এই রেলিভেন্সটা আমার বর্তমান রোলটা ঠিকভাবে পালন করতে সহায়তা করছে। ইন অ্যাডিশন টু দিস, একটা গ্লোবাল লিডিং মাল্টিন্যাশনাল কোম্পানিতে বিল্ডিং ম্যাটেরিয়াল সেক্টরে, সেখানে 3 বছর লিডারশিপ রোলে কাজ করা হয়েছিল। ম্যানেজমেন্টের ওভারঅল যদি পিএনএল এর কথা বলি বা সিইও হিসাবে রোল প্লে করার জন্য, সেটা একটা ভালো ফাউন্ডেশন হিসাবে ওই রোলটা কন্ট্রিবিউট করেছে আমার ক্যারিয়ারের জন্য। আকিজ রিসোর্সের অবশ্যই এটা আমাদের ন্যাশনাল কোম্পানির মধ্যে আকিজ তো শ্রদ্ধেয় শেখ আকিজউদ্দিন স্যারের যে লিগেসি, সেটা আমাদের ন্যাশনাল ইকোনমিতে একটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। সো ওনারই সেই লিগেসির একটা প্রতিষ্ঠান আকিজ ইস্পাতে দায়িত্ব পালন করতে এবং এখানকার যে ভ্যালুজ, সেইটার সাথে আসলে আমরা সুন্দর টিম ওয়ার্কের মাধ্যমে যে কাজ করছি, রিয়েলি আই ফিল অনার টু কন্ট্রিবিউট টু ওয়ান অফ দ্য কোম্পানিজ অফ আকিজ রিসোর্স। গ্রেট গ্রেট, খুব সারসংক্ষেপ কিন্তু খুবই সুদৃঢ়ভাবে আমরা বুঝতে পারলাম। মূলত স্টিল প্রোডাক্ট নিয়ে কাজ করছেন বেশ কিছু বছরই হলো, এবং স্টিলের মতোই সুদৃঢ় আপনার অবতারণা। আমরা ধীরে ধীরে আপনার সাথে যে ডায়লগগুলোতে যাব, তার একটা বড় অবস্থান ডেফিনেটলি স্টিল নিয়েই থাকবে। আকিজ রিসোর্সে স্টিল প্রোডাক্ট আমরা জানি 2 বছর বা 3 বছরের কাছাকাছি সময় ধরে আমরা মার্কেটে আছি। আকিজ রিসোর্সের ওভারঅল ফিলোসফির সাথে স্টিল প্রোডাক্টটা কত সুন্দরভাবে মিশে গেছে এবং বিজনেসের আমরা যে আউটপুটগুলো পাচ্ছি, সো বর্তমান বাজার ব্যবস্থাপনায় আপনি আকিজ স্টিলের অবস্থানকে কিভাবে দেখছেন? থ্যাংক ইউ। আসলে শুধু আকিজ রিসোর্সের সাথে তো বটেই, অ্যাজ এ হোল আকিজ ব্র্যান্ডটার সাথে শ্রদ্ধেয় শেখ আকিজউদ্দিন স্যারের পার্সোনালিটির কথা যদি বলি, ওনার যে দৃঢ়চেতা মনোভাব, ওনার যে রেজিলিয়েন্স,
সেই বিষয়টার সাথে আমার তো মনে হয় আকিজ রিসোর্সের প্রতিষ্ঠানগুলোর মধ্যে আকিজ ইস্পাত সবচেয়ে বেশি ম্যাচ করে। যে ইস্পাতের যেরকম একটা দৃঢ়তা, আকিজ ইস্পাত প্রকৃতপক্ষেই যেন শ্রদ্ধেয় শেখ আকিজউদ্দিন স্যারের দৃঢ়তা এবং তার রেজিলিয়েন্সকে ধারণ করেই এগিয়ে যাচ্ছে। জাস্ট 2.5 years আকিজ ইস্পাতের যাত্রা শুরু। সো সেক্ষেত্রে আমরা এখন কন্টিনিউয়াসলি ইনোভেশনের মাধ্যমে আমাদের প্রোডাক্ট ডেভেলপমেন্ট, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, অটোমেশন, যেটা আমাদের আকিজ রিসোর্সের শ্রদ্ধেয় ওনার শেখ জসিমউদ্দিন স্যার ওনার যে ভিশন এবং এক্সপার্টাইজ, সেটার সাথে অ্যালাইন্ড হয়ে আমরা অ্যাডভান্সড অটোমেশন যেটা অ্যাডাপ্ট করেছি, সেটা নিশ্চিতভাবে স্টিল সেক্টরে একটা নতুন ডাইমেনশন ক্রিয়েট করেছে। এবং স্টিল ইন্ডাস্ট্রিতে একমাত্র আকিজ ইস্পাতই অ্যাডভান্সড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন যেটা আমরা আমাদের ফ্যাক্টরিতে ইমপ্লিমেন্ট করেছি। দিস ইজ ইউনিক। ধন্যবাদ গালিব ভাই, আপনি খুব সুন্দরভাবে বলেছেন আমাদের শ্রদ্ধেয় আকিজউদ্দিন স্যারের যে টেম্পো, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার মার্কেটের পদচারণা, ওভারঅল বাংলাদেশ মার্কেটে বাংলাদেশের বাজার ব্যবস্থাপনায় তিনি আইকন। সো তার যে ব্যক্তিত্ব এবং তার যে রেজিলিয়েন্স, সেটা অবশ্যই আমরা আকিজ ইস্পাতের মাধ্যমে ধারণ করে প্রমাণ করে যাচ্ছি। মূলত একটা কথা বলার দরকার, সেটা হচ্ছে অটোমেশন একটা বড় ফ্যাক্টর, যেটা নিয়ে আমরা আরও একটু ফার্দার ডিটেল আপনার কাছ থেকে এই কথাবার্তা আলাপের শেষের দিকে শুনবো। যেটা আমাদের বেশি জানা দরকার সেটা হচ্ছে বাজার ব্যবস্থাপনা যে চ্যালেঞ্জগুলো আপনারা ফেস করছেন, এই চ্যালেঞ্জগুলো সম্পর্কে আমাদেরকে যদি আরেকটু বেশি করে বলতেন। স্টিল ইন্ডাস্ট্রি অ্যাজ এ হোল এখন খুব টাফ টাইম পার করছে, কোনো সন্দেহ নেই। আমরা বিগত 2-3 বছরে যদি দেখি, ছোট ছোট অনেক কোম্পানি, শুধু ছোটই না, মিড সাইজেরও বেশ কয়েকটা স্টিল মিল তারা কিন্তু বন্ধ হয়ে গেছে। সো এইটা দুইটা কারণে, যে ইকোনমিজ অফ স্কেলের একটা চ্যালেঞ্জ, ফিয়ার্স কম্পিটিশান, আর অনেক বেশি প্রাইস সেন্সিটিভিটি চলে আসছে এই মার্কেটে। তো এক্ষেত্রে কম্পিটিশানের জায়গায় আসলে অ্যাজ এ হোল ইন্ডাস্ট্রির সবাই একটু অপটিমাম স্কেলে অপারেট করলে তাহলে হয়তো ইন্ডাস্ট্রি সাস্টেন আর একটু বেটারভাবে করতো, স্মল প্লেয়াররাও তারা কন্টিনিউ করতে পারতো। এর মধ্যে একটা বড় বিষয় যদি বলি, ধরেন ইলেকট্রিসিটি কিন্তু স্টিলের ম্যানুফ্যাকচারিং কস্টের একটা মেজর পোর্শন ইলেকট্রিসিটি এবং গ্যাস থেকে আসে। সো এখানে পিক টাইমে যদি ফ্যাক্টরিগুলা কন্টিনিউ না করতো, তারপরে আমাদের গ্যাস কনজামশানকেও মিনিমাইজ করার জন্য একটা সার্টেন পোর্শন যদি প্রোডাকশন প্রসেসের মধ্যে, যেটাকে আমরা ডিরেক্ট চার্জিং বলি, শুধু যদি লিন পিরিয়ডে এগুলো করা হতো, তাহলে কিন্তু অ্যাজ এ হোল ইন্ডাস্ট্রি ওভার প্রোডাকশানে থাকতো না। তখন হয়তো সবার জন্য কস্ট অফ প্রোডাকশনটাও কম হতো, এবং ফিয়ার্স কম্পিটিশনের জন্য আজ থেকে 4 বছরের মধ্যে লোয়েস্ট প্রাইস যেটা মার্কেটে চলছে, সেটাও তো আনরিয়ালিস্টিক। সো এই প্রাইসটাও যদি একটা মিনিমাম লেভেলে থাকতো, তাহলে ইন্ডাস্ট্রিগুলা তার একটা মার্জিনালভাবেও মিনিমাম প্রফিটে অপারেট করতে পারতো, অন্তত শাটডাউন হতো না। আর আকিজ ইস্পাত যেহেতু আমরা অ্যাডভান্সড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের মাধ্যমে অপারেট করি, অ্যাট দ্য সেম টাইম আকিজ ব্র্যান্ডের নাম, আকিজের একটা ভ্যালু আছে। আকিজের যেহেতু প্রত্যেকটা প্রোডাক্টেরই কোয়ালিটি বাংলাদেশের মানুষ জানেন, কনজিউমার দেশে আস্থা আছে যে আকিজের যে কোনো একটা প্রোডাক্ট মানেই সেটা কোয়ালিটির সাথে কখনো কম্প্রোমাইজ হবে না। তো সেটার কারণে আমরা অবশ্যই কাস্টমারের একটা আস্থা পাই, আর আমরা কনসিস্টেন্টলি কোয়ালিটি এনশিওর করি। সো সেটার প্রেক্ষিতে ওভারঅল এই চ্যালেঞ্জিং মার্কেট সিচুয়েশনেও আলহামদুলিল্লাহ আমরা কিন্তু মার্কেট শেয়ার গেইন করছি কন্টিনিউয়াসলি। মার্কেট একটু নেগেটিভ গ্রোথে থাকলেও আমরা ইয়ার অন ইয়ার অ্যান্ড মান্থ অন মান্থ আমরা কিন্তু গ্রো করছি। অনেক ধন্যবাদ। এটা আসলে একটা ডিফারেন্ট ভিউ এবং ডিফারেন্ট একটা অ্যাসপেক্ট আমাদের সামনে তুলে ধরলেন। পরিবেশ বান্ধব, টেকসই এই ধরনের নির্মাণ সামগ্রীর কথা শুনি, আকিজ ইস্পাত ঠিক কিভাবে এটার সাথে খাপ খাইয়ে নিচ্ছে? আইডিয়ালি ধরেন পরিবেশ বান্ধব বা সাস্টেনেবিলিটি, এটা তো আমাদের বিজনেসের একটা কোর ভ্যালুজের পার্ট। যেহেতু আকিজ রিসোর্সের প্রত্যেকটা কোম্পানিতেই সাস্টেনেবিলিটিকে অনেক গুরুত্ব দেওয়া হয় এবং এনভায়রনমেন্টের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়। সো সেই বিষয়টা আমরা আকিজ ইস্পাতেও আমরা সেটা মেনটেন করি। আর আপনি জেনে খুশি হবেন যে আকিজ ইস্পাতে আমাদের এয়ার পলিউশন কন্ট্রোল সিস্টেম আছে, যেটা আমাদের ভিজিটররা আসলেও আমরা দেখাই যে আমাদের কালো ধোঁয়া যেটা এখানে সাক করে নিচ্ছে আমাদের এয়ার পলিউশন কন্ট্রোল সিস্টেমের হুডগুলা, আর সেটা 1200 ফিল্টারের মাধ্যমে এটা ফিল্টার্ড হয়ে একদম ক্লিন এয়ার হিসেবে বায়ুমণ্ডলে এইটা চলে যাচ্ছে। সো সেক্ষেত্রে আমরা এনভায়রনমেন্টের ক্ষেত্রে যথেষ্ট সচেতন। এই বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিলে অ্যাজ এ হোল সাস্টেনেবিলিটি আসবে আমরা আশা করি। মোটামুটি একটা ধারণা পাওয়া গেল, কিন্তু যদি আমরা এই ক্ষেত্রে বলি যে এই ধরনের ব্যাপারগুলো ইমপ্লিমেন্ট করতে গেলে যে ধরনের খরচ বা
ইন্ডাস্ট্রিতে প্রোডাক্টের উপরে এটার এক্সট্রা বার্ডেন বা অ্যাড হওয়ার কথা আমরা প্রায়শই শুনে আসি, তাহলে কি আমরা বলবো যে গুণগত মান এবং যে ধরনের সাস্টেনেবিলিটি অ্যাসপেক্টগুলোকে আমরা ইম্পোজ করতে চাই তার মধ্যে কোনো ভারসাম্য আনতে হচ্ছে? এখানে দেখুন যে এনভায়রনমেন্টের বিষয়ে সচেতন থাকলে এখানে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট একটু বাড়ে, বাট অ্যাজ এ হোল এখানে যে ডাস্টটা আমরা কালেক্ট করছি সেটাই এয়ার পলিউশন যেরকম কন্ট্রোল হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম এই ডাস্টটা এটা কিন্তু একটা বাই প্রোডাক্ট হিসেবে বাইরে এক্সপোর্ট হচ্ছে। সো আমাদের ইনভেস্টমেন্টকে যদি বাই প্রোডাক্টের যেই সেলিং প্রাইস এইটার সাথে যদি আমরা রিলেট করি তাহলে সেদিক থেকেও কিন্তু এটা আমাদের জন্য কোনো বার্ডেন হচ্ছে না। অ্যাট দ্য সেম টাইম আমরা এনভায়রনমেন্টের জন্য আমাদের দায়িত্বশীল আচরণটা করতে পারছি। তো ভবিষ্যৎ পরিকল্পনায় আকিজ ইস্পাতের ভিশনটা আর একটু যদি হাইলাইট করেন আমাদেরকে। এখন আকিজ ইস্পাত অবশ্যই আমরা কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, ইমপ্রুভমেন্ট অ্যান্ড ইনোভেশনের মধ্যে দিয়ে আছি। আপনি জেনে খুশি হবেন যে আমাদের আকিজ ইস্পাতে একটা অ্যাডভান্সড কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড R&D ল্যাব আছে। সো R&D ল্যাবে আমরা নতুন প্রোডাক্ট ডেভেলপমেন্ট, অ্যাট দ্য সেম টাইম এক্সিস্টিং প্রোডাক্টের ফার্দার কোয়ালিটেটিভ আসপেক্টে তার ভ্যালু অ্যাডিশন, সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। আর কয়েক মাস পরেই একটা নিউ প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছি ইনশাল্লাহ। সো আর এর সাথে সাথে আমাদের ক্যাপাসিটি এক্সপানশনের জন্য এক্সিস্টিং ফ্যাক্টরি, BMRE, গ্রিনফিল্ড নিউ প্রজেক্ট এবং তারপর নেক্সট 4-5 ইয়ার্সে উই আর এক্সপেক্টিং যে আমাদের হয়তো অ্যানুয়াল 1.5 মিলিয়ন মেট্রিক টনের একটা ক্যাপাসিটি নিয়ে মার্কেটে আমরা অপারেট করব। তখন নিশ্চিতভাবেই ওভারঅল আকিজ ইস্পাত স্টিল সেক্টরেও একটা লিডিং ব্র্যান্ড হিসেবেই আত্মপ্রকাশ করতে পারবে। ধন্যবাদ। আমরা অনেকেই জানি তো যে আকিজ রিসোর্স মূলত অটোমেশনকে অনেক বেশি প্রাধান্য দেয়, বিশেষ করে ইন্ডাস্ট্রিগুলোর ম্যানেজমেন্টের ক্ষেত্রে অনেক বেশি টেকনোলজি সেভি, টেকনোলজি ড্রিভেন বিভিন্ন রকমের পদ্ধতি পদক্ষেপ নেওয়া হয়ে থাকে। যদি আমি 5 থেকে 10 বছরের একটা ওভারঅল রেঞ্জ চিন্তা করি, আকিজ ইস্পাত ঠিক কিভাবে এই অটোমেশনগুলোকে আত্মস্থ করছে এবং এটা কিভাবে ইন্ডাস্ট্রিকে বদলে দেবে বলে আপনি মনে করেন? তো যেহেতু কোম্পানির ওনার আমাদের শ্রদ্ধেয় শেখ জসিমউদ্দিন স্যার, উনি নিজে যেহেতু হি ইজ ড্রিভেন বাই অটোমেশন অ্যান্ড হি হ্যাজ প্যাশন ফর অটোমেশন, ওয়েল নো। সো সেটা আমাদের যেরকম আকিজ ইস্পাতের ফ্যাক্টরিতে ওয়ান ক্রেন রানস উইদাউট এনি অপারেটর, এবং আমরা জেনেছি একদিন জসিমউদ্দিন স্যার আকিজ ইস্পাতের ফ্যাক্টরিতেই গেছেন উইথ এ কার উইদাউট এ ড্রাইভার। হ্যাঁ, সো উনার যে প্যাশন ফর অটোমেশন সেটা তো সবাই আমার মনে হয় যে ধারণ করে। তো এটা ধারণ করার কারণেই অন্য যে কোনো কোম্পানির থেকে আকিজ ইস্পাত এবং আকিজ রিসোর্সের যে কোনো প্রতিষ্ঠান ইট শুড মুভ উইথ ফাস্টার পেস ইন টার্মস অফ অটোমেশন, যেহেতু কোম্পানির ওনার এই লেভেলের অটোমেশন সেভি অ্যান্ড হি হ্যাজ প্যাশন ফর অটোমেশন। তো আমার বিশ্বাস যে নিশ্চিতভাবেই অটোমেশনের জন্য আমাদের সেন্ট্রাল কন্ট্রোল সিস্টেম ইটসেলফ আমাদের মনিটরিং এবং কন্ট্রোলকে অনেক বেশি অন্যদের থেকে এগিয়ে রাখছে। তো ফিউচারে আমরা নতুন প্রজেক্ট যখন করব সেইখানে এই অটোমেশন নিশ্চিতভাবেই আমাদেরকে আরও এটা আমি বলবো যে এক্সেলেন্স দিবে ইন টার্মস অফ অপারেশন অ্যান্ড কোয়ালিটি ম্যানেজমেন্ট। বাংলাদেশের কন্টিনিউয়াস অগ্রগতি হচ্ছে, ধীরে ধীরে মিডল ইনকাম ইকোনমিতে গ্র্যাজুয়েশন করবে। যে ধরনের মেগা প্রজেক্টগুলো, যে ধরনের স্থাপনাগুলো আসলে ভবিষ্যতের বাংলাদেশকে চিনিয়ে দেবে, পরিচয় করিয়ে দেবে, আকিজ ইস্পাত আমরা সবাই বিশ্বাস করি এটার অংশই হবে। সো ওই সামনের দিনগুলোকে এবং মেগা প্রজেক্টগুলোকে সামনে রেখে আকিজ ইস্পাতের কি স্পেশাল কোনো প্ল্যান বা ধারণা সামনের দিনগুলোতে খাপ খাইয়ে নেওয়ার ব্যাপারে আছে কি? অ্যাকচুয়ালি আমরা কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডকে ফলো করেই প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করি। সো যে ধরনের মেগা প্রজেক্টে আসুক না কেন, আমরা এখনই এই মুহূর্তে আমরা যে কোয়ালিটি প্যারামিটারগুলো মেনটেন করছি সেটা দিয়েই আমরা যে কোনো মেগা প্রজেক্টে এনলিস্ট হওয়ার জন্য উই আর রেডি। সো নতুন যেই প্রজেক্টে আসুক, আমার বিশ্বাস যে আমরা সেটা কমপ্লাই করার ক্যাপাবিলিটি এখনই রাখি, অ্যান্ড উই অফকোর্স আর রেডি টু গেট এনলিস্টেড ইন এনি প্রজেক্ট। রাইট রাইট। আসলে গালিব ভাই যেমনটা বলছিলেন, গালিব ভাইয়ের নিজের অবস্থান এবং গালিব ভাইয়ের এক্সপেরিয়েন্স, ওভারঅল উনি ভিশনটাকে আমাদেরকে বুঝাতে পারছেন। মূলত এইটার হাত ধরেই আকিজ ইস্পাত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। শুধু একটা জায়গায় আমাদের জানার খুব আগ্রহ, সেটা হচ্ছে শুধু উদ্ভাবন এবং গবেষণার ব্যাপার এসে পড়ে সামনের দিনের কাভারেজ করার জন্য, বিকজ আমরা অনেক সময় অনেক ভূমিকম্পের যে থ্রেটের মধ্যে বাংলাদেশ আছে সেই জিনিসগুলো আমরা প্রায়শই শুনি। সো একটা স্থাপনাকে টেকসই নির্মাণের দিকে নেওয়া এবং সেই ধরনের R&D করা, এই ব্যাপারে আকিজ ইস্পাত কতটুকু ভূমিকা রাখবে বা রাখছে, এত আমাদেরকে একটু ধারণা দেন। আমরা আসলে কোয়ালিটির কোন ধরনের লেভেলে রিস্ক করেছি এইটা সাধারণ অনেকে হয়তো জানেন না।
যে কারণে আমরা কিন্তু অ্যাক্রস দ্য কান্ট্রি প্র্যাকটিসিং ইঞ্জিনিয়ার্স আর্কিটেক্টস আমরা ওনাদেরকে র্যান্ডমলি আমাদের ফ্যাক্টরি ভিজিট করাচ্ছি। তো ভূমিকম্প সহনশীলতার যেটা কথা বলি, বেসিকলি রডের একটু টেকনিক্যাল হইলেও B500 DWR সবচেয়ে বহুল ব্যবহৃত যেই রডটা। তো এখানে DWR ক্লাসে TY রেশিও যেটা টেনসাইল স্ট্রেংথ এবং ইল্ড স্ট্রেংথের রেশিও এখানে 1.25 প্লাস থাকে। 500 DWR স্ট্যান্ডস ফর 500 MPa ইল্ড স্ট্রেংথ। সো নর্মাল রেনফোর্সমেন্ট বার বা রড কোম্পানিগুলা 500 MPa তার ইল্ড স্ট্রেংথ দিয়ে থাকে। টেনসাইল স্ট্রেংথ দেখা যাবে যে এটা 575 MPa, 15% হায়ার। DWR কোয়ালিফাই করার জন্য ইউ নিড টু বি 25% হায়ার টেনসাইল স্ট্রেংথ দেন ইল্ড। সো টেনসাইল স্ট্রেংথ 625 MPa হইলে সেটা DWR কোয়ালিফাই করছে। আকিজ ইস্পাতে আমরা র্যান্ডমলি টেনসাইল স্ট্রেংথ 690-700 উপরে মেনটেন করি। সো ক্লিয়ারলি উই ক্যান টেল that Akiz Ispat maintains at least 10% higher tensile strength than good quality reinforcement bar, let alone the normal ordinary bars. So সেই ক্ষেত্রে Akiz Ispater average tensile strength 690 MPa এর অধিক। So this quality we are maintaining consistently. অনেক ধন্যবাদ গালিব ভাই, অনেক টেকনিক্যালিটি এসে গেল আলোচনার মধ্যে। যে জিনিসটা হয়তো বা একেবারেই যারা ইঞ্জিনিয়ার তাদের জন্য খাপ খাবে, কিন্তু যদি আমি একজন বাড়িওয়ালা, যিনি কিনা ইমিনেন্ট বাড়িওয়ালা, যিনি কিনা বাড়ি বানাবেন, তার জন্য অ্যাজ এ কাস্টমার হিসেবে কোন ধরনের মেসেজটা বেশি ইম্পর্টেন্ট, তিনি আসলে কোন পয়েন্ট অফ ভিউ থেকে এই আকিজ ইস্পাতকে বেছে নেবেন, যদি আমরা সেই ধরনের ধারণায় যেতে চাই, সেটাকে কিভাবে বলবেন? ভালো মানের রড সেটা ভূমিকম্প সহনশীল হতে হবে। আর ভূমিকম্প সহনশীলতার জন্য ডাক্টিলিটি TY রেশিও এটা গুরুত্বপূর্ণ। তো আকিজ ইস্পাতের যেহেতু টেনসাইল স্ট্রেংথ অনেক বেশি, টেনসাইল স্ট্রেংথ বেশি মানেই TY রেশিও বেশি, TY রেশিও বেশি মানেই রডটা মোট ডাকটাইল এবং ভূমিকম্প সহনশীল। তাহলে সাধারণ বাড়ি করার আগে যে কেউ এটা চিন্তা করতে পারেন যে রডটার টেনসাইল স্ট্রেংথ মানে যেখানে গিয়ে যেই স্ট্রেংথের পরে গিয়ে রড ভেঙে যায়, সো সেই শক্তিটা আকিজ ইস্পাতের বেশি। আবার ইল্ড স্ট্রেংথ অর্থাৎ প্রাথমিক তার যে স্ট্রেংথ এবং টেনসাইল এটা রেশিওটা বেশি। এটা রেশিও যত বেশি হবে তত রডটা মোর রেজিলিয়েন্ট, তার মানে যে কোনো বাধা বিপত্তি সে অনেক বেশি সেটা টলারেট করতে পারে, তার মানে সেটা অধিক ভূমিকম্প সহনশীল। সুতরাং আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ বেশি, TY রেশিও বেশি, মোট ডাকটাইল, সুতরাং এটা দীর্ঘস্থায়ী এবং ভূমিকম্প সহনশীল। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, কারণ যে ধারণাটা কনজিউমার মাথায় নিবে সেটা খুব সহজ করে গালিব ভাই আমাদেরকে বুঝিয়ে দিলেন। গালিব ভাইয়ের কাছে এর পরের ধাপে আমি আসলে যে প্রশ্নটাতে আনতে চাই, যে আকিজ রিসোর্স একটি বহুমাত্রিক প্রতিষ্ঠান। আকিজ রিসোর্সের ভেতরে আকিজ ইস্পাত বাদেও আকিজ সিমেন্ট, আকিজ শিপিং লাইন, আমাদের এখানে কনজিউমার প্রোডাক্ট আকিজ এসেনশিয়াল, এছাড়া আকিজ ফিড এবং নানাবিধ প্রতিষ্ঠান আছে। আকিজ ইস্পাত স্পেশালি একটা শক্তিশালী কোম্পানি কালচার তৈরি করার ক্ষেত্রে কি ধরনের ভূমিকা রাখছে আপনার নেতৃত্বে? প্রথম কথা, আকিজ ইস্পাত তো আকিজ রিসোর্সেরই একটা প্রতিষ্ঠান। সো আমরা আকিজ রিসোর্সের কালচারকে ধারণ করি, আর কালচারটা তো তখনই হয় কমন ভ্যালু বেসড বিহেভিয়ার। সো যখন সবাই সেই ভ্যালুসকে ধারণ করে, তো প্রাথমিকভাবে আকিজ ইস্পাতের প্রত্যেকটা এমপ্লয়ি আকিজ রিসোর্স তথা শ্রদ্ধেয় শেখ আকিজউদ্দিন স্যারের যে লিগেসি সেটাকে সবাই ধারণ করে। আর আকিজ ইস্পাতের যে স্লোগান কমিটেড টু কোয়ালিটি, সো আকিজ যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রেই কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করে না। সো আকিজ ইস্পাতের ভ্যালুজ পুরোপুরিভাবেই আকিজ রিসোর্স তথা আকিজ ব্র্যান্ডের ভ্যালুজের সাথে এটা ম্যাচ করে। আর এখানে আমাদের টিমের মধ্যে মোর অফ বেশ ইয়াং টিম, সো সুন্দর টিম ওয়ার্ক আছে। আমরা একটা স্পোর্টিং এনভায়রনমেন্ট, কনজেনিয়াল ওয়ার্কিং এনভায়রনমেন্ট এবং কোলাবোরেটিভ অ্যাপ্রোচে কাজ করি, সবাই কাজটাকে এনজয় করে। সো সেদিক থেকে আমাদের আকিজ রিসোর্সের ভ্যালুজ এবং একটা ফ্রেন্ডলি ফ্যামিলি এনভায়রনমেন্টের মধ্য দিয়ে, একটা এনজয়েবল এনভায়রনমেন্টের মধ্য দিয়ে সবাই কাজ করে। এবং আকিজ ইস্পাতের ফ্যাক্টরিও অনেক সুন্দর, হ্যাঁ, একটা গ্রিন ফ্যাক্টরি, পিপল এনজয় ওয়ার্কিং হিয়ার। খুব সহজ করে বুঝিয়ে দিলেন কিভাবে কোম্পানি কালচার এখানে প্রভাবিত হচ্ছে এবং আকিজ রিসোর্স এবং আকিজ ইস্পাত অ্যাজ এ হোল কোম্পানি কালচারে কিভাবে ব্লেন্ড হয়ে গেছে। যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শুধু কোম্পানি না, সমাজের অন্য বাস্তবতা, আমাদের কমিউনিটি বা সমাজের সামগ্রিক উন্নয়নে আকিজ ইস্পাত কি কোনো ভূমিকা রাখছে? অবশ্যই। আমরা তো একা একা তো নিজে আসলে ভালো থাকা যাবে না। আর তারপর কথা হলো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা সব কিছু তো সমাজের জন্যই, এবং
আজকে শেখ আকিজউদ্দিন স্যারও ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এত কিছু করেছেন তো নিজের জন্য না, শেখ জসিমউদ্দিন স্যার উনিও যে কন্টিনিউয়াসলি এক্সপান্ড করছেন, নতুন নতুন বিজনেসে আসছেন, এটাও তো ওনার নিজের জন্য না। সো স্বাভাবিকভাবে আকিজ ইস্পাতের প্রত্যেকটা এমপ্লয়ি লিডারশিপ টিম তো বটেই, এটা মনে প্রাণে ধারণ করে যে উই আর ইকুয়ালি রেসপন্সিবল টু দ্য সোসাইটি। তো সেটার কারণে আমরা আমাদের সোসাইটির জন্য আমাদের অনেক সিএসআর অ্যাক্টিভিটিজ আছে। আকিজ ইস্পাতের নন ম্যানেজমেন্ট এমপ্লয়ীদের জন্য যে তাদের কোনো ফ্যামিলি ইস্যুজ, তাদের পার্সোনাল কোনো ইস্যুজ, সেই জায়গাগুলোতে আকিজ ইস্পাত থেকে তাদের পাশে দাঁড়ানো হয় এবং সোসাইটির যে কোনো নিডে সেটাও আমরা আমাদের সিএসআর অ্যাক্টিভিটিস করে থাকি। তারপর আমাদের যেই কমিউনিটি অ্যারাউন্ড দ্য ফ্যাক্টরি, সেই জায়গাগুলোতে শীতবস্ত্র বিতরণ থেকে শুরু করে বিভিন্ন সিএসআর অ্যাক্টিভিটিস সেখানকার কমিউনিটির জন্য আমাদের কন্টিনিউয়াস প্রোগ্রাম থাকে। আমাদের প্রোগ্রামের শেষ অংশে যেটা থাকে সেই প্রশ্ন করব, যে ধরনের নেতৃত্ব গুণ থাকলে একজন আকিজ ইস্পাতের সিইও পজিশনে রোল প্লে করা সহজ হয়, সেই জিনিসগুলো আসলে অল্প করে আপনার কাছ থেকে জানতে চাইব। যে ইস্পাতের সিইও কিভাবে তার ডেইলি রুটিন মেনটেন করেন, বিভিন্ন রকমের চাপ সামলানো, ওয়ার্ক লাইফ ব্যালেন্স কিভাবে মেনটেন করেন, যা আসলে এই ধরনের ব্যাপারে যাদেরকে উদ্বুদ্ধ করবে তাদের উদ্দেশ্যে আপনি কিভাবে বলবেন এটা? ধন্যবাদ। আসলে আমরা সবাই তো কোম্পানির গোল এবং অবজেক্টিভ মিট করার জন্যই কাজ করি। সো ইন্ডিভিজুয়াল সিইও হিসাবে যদি আমি আমার দায়িত্বের কথা মনে করি, যে কোম্পানির গোল এবং অবজেক্টিভ মিট করা যেরকম আমাদের কালেকটিভ দায়িত্ব, ইন্ডিভিজুয়াল টিম মেম্বার প্রত্যেকের এই গোল অ্যাচিভ করার জন্য তার নিজের কিছু রেসপন্সিবিলিটি ডেলিগেট করা আছে। তাহলে তার সেই দায়িত্বটা, সেই গোল অ্যাচিভ করার জন্য, তার কাজটা সুন্দরভাবে করার জন্য আমি যদি কোনো হেল্প করতে পারি, তো আমি মনে করি যে সেইটাই অন্যদের কাজটা কিছুটা হইলেও সহজ করার ক্ষেত্রে আমি কোনো কন্ট্রিবিউট করতে পারলে সেই জায়গায় ওভারঅল টিমওয়ার্ক এবং কালেকটিভ রেজাল্টটা একটু সহজ হয়। আর আমার যে কাজগুলোতে এক্সপার্টাইজ আছে আমি চেষ্টা করি সেই বিষয়গুলো তাদেরকে ইনস্ট্রাকটিভ ওয়েতে হোক, গাইডেন্সের মাধ্যমে হোক, মেন্টরিংয়ের মাধ্যমে হোক, সেটা তাদের সেই স্কিলটা ডেভেলপ করতে। আর যেই কাজগুলোর আমার ওইভাবে এক্সপার্টাইজ নাই, সেগুলোর যারা এক্সপার্ট তারা যেন তাদের এই কাজটা আরও সুন্দরভাবে করতে পারে, ইন্সপিরেশনের মাধ্যমে, সুন্দর টিম ওয়ার্কের মাধ্যমে ফ্যাসিলিটেট করে এই কাজগুলোকে আরও এনকারেজ করে আমরা কালেকটিভ রেজাল্টটা আনতে পারি। এটা যদি আমরা চিন্তা করি যে উই অল আর ওয়ার্কিং ফর কমন গোল, সো সেইটা অন্যকে হেল্প করা, অন্যের কাজ সহজ করার মাধ্যমেই সবাই এই মাইন্ডসেট রাখলে কাজগুলো এমনিই সহজ হয়ে যায়। তাহলে ব্যক্তি গালিব কি বই পড়ে না? ব্যক্তি গালিব তার অবসর সময় কিভাবে কাটায়? পরিবারের সাথে তো ডেফিনেটলি, কিন্তু এর বাইরে আসলে ব্যক্তি গালিবের প্যাশন কি? আসলে বই পড়া এখন খুব বেশি হয় সেটা আমি বলবো না, বাট একসময় আমি প্রচুর বই পড়তে পছন্দ করতাম এবং সেইগুলোই কিন্তু এই যে নিজের লিডারশিপের কথা যদি বলি, এটাও কিন্তু কর্পোরেট সেক্টরে জন ম্যাক্সওয়েলের লিডারশিপ থিওরিটা কিন্তু খুব মনে প্রাণে আমি পড়েছি এবং সেটা প্র্যাকটিসে আনার চেষ্টা করেছি। আজকে যে কথাটা বললাম যে অন্যের কাজ সহজ করার যে এটা বিষয়, এটা জন ম্যাক্সওয়েলের থিওরিতেও তো হি হ্যাজ মেনশন যে টু ক্রিয়েট ইনফ্লুয়েন্স অন আদার্স দ্য কুইকেস্ট ওয়ে ইজ টু সলভ আদার্স প্রবলেম। সো সেই বিষয়গুলো আমি কন্টিনিউয়াস পড়াশোনার সাথে সাথে নিজের মধ্যে প্র্যাকটিসে আমি নিয়ে এসেছি। আর একইভাবে শিব খেরার ইউ ক্যান উইন, সো সেই জায়গায় যে বিজয়ীরা ভিন্ন ধরনের কোনো কাজ করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে। সো এখানেও কিন্তু বিভিন্ন বিষয়গুলো কিন্তু তারা সুন্দরভাবে ডিসক্রাইব করেছেন। সো একসময় এই বিষয়গুলো আমি অনেক পড়াশোনা করেছি, এখন পড়াশোনাটা একটু কম হয়, কিন্তু পড়াশোনা করে সেগুলো প্র্যাকটিস করার মাধ্যমে চেষ্টা করেছি সেটা আত্মস্থ করতে এবং প্র্যাকটিসে নিয়ে আসতে। মাঝে মধ্যে হার্ভার্ড বিজনেস রিভিউয়ের আর্টিকেলটা পড়ি, যেরকম আপনি শুরুতে যে প্রশ্নটা করেছিলেন সিইও জার্নিতে, ওইখানে একটা বিষয় যে সিইও স্প্রিন্টার একটা আর্টিকেল উনি বলেছিলেন যে সিইও স্প্রিন্টার, দ্যাট মিনস অ্যাভারেজের থেকে একটু আর্লি এজে যারা সিইও হয়েছেন তাদের বেশিরভাগের ক্ষেত্রে ক্যারিয়ারের কোনো না কোনো জায়গায় দে হ্যাভ টেকেন রিলেটিভলি স্মলার রোল। প্রফেশনাল লাইফে বা আমি এখন কারেন্ট রোলের কথা যদি বলি, এটা পালন করার ক্ষেত্রে আমার কিন্তু সবচেয়ে বেশি হেল্প করছে স্টুডেন্ট লাইফে আমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের সেই ইনভলভমেন্টগুলো। ধরেন লিডারশিপ বলেন, টিম বিল্ডিং বলেন, এই বিষয়গুলো তো এই অর্গানাইজিং বিভিন্ন প্র্যাকটিস থেকে, গেমস স্পোর্টস থেকে আসে। আমি যেহেতু ক্যাডেট কলেজে পড়াশোনা করেছি, সো খেলাধুলো তো একদম সেই আর্লি এজ থেকেই হয়েছে। আরেকটা বিষয় ডিসিপ্লিন, ডিসিপ্লিন মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ। তো খেলাধুলা এটা ক্যাডেট কলেজ থেকেই খেলতাম। ইভেন ইউনিভার্সিটি লাইফেও আমি তো আইবিএ বাস্কেটবল টিমের ক্যাপ্টেন ছিলাম। মাইক্রোবায়োলজির কথা আপনি যেটা বললেন, খুব ছোট্ট ডিপার্টমেন্ট, সেখানে আমার ব্যাচে মাত্র 11 জন ছেলে ছিল, আমাদের ক্লাসমেটদের অনেকেই ফিমেল ছিল। সো সেই ছোট্ট ডিপার্টমেন্ট থেকে কিন্তু আমি বাস্কেটবল টিম ফর্ম করেছিলাম
এবং পরপর 2বার এন্টায়ার ঢাকা ইউনিভার্সিটির মধ্যে উই বিকাম সেকেন্ড রানার আপ। এটা এবং যতটুকু মনে আছে ইংলিশ এবং ফিনান্স, তারা একবার চ্যাম্পিয়ন ইংলিশ, রানার আপ ফিনান্স, আর একবার ফিনান্স চ্যাম্পিয়ন ইংলিশ রানার আপ এরকম। বাট 2বারই মাইক্রোবায়োলজি সেকেন্ড রানার আপ, এবং সায়েন্স ফ্যাকাল্টির মধ্যে কিন্তু উই ডিড দ্য বেস্ট রেজাল্ট। এটা কিন্তু কম্বাইন্ড হইতো পুরো ইউনিভার্সিটিতে। সো এই বিষয়গুলো তো অবশ্যই টিম বিল্ডিং এবং লিডারশিপ স্কিল ডেভেলপমেন্টে হেল্প করেছে। আর এর বাইরে ইউনিভার্সিটিতে ধরেন ডিবেট, ডিফারেন্ট ক্লাব, আমি স্টুডেন্ট লাইফে আমি রোটারি ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম, পরবর্তীতে তো রোটারি করলাম। আর খেলাধুলা তো ছিলই, তারপর বিভিন্ন অ্যাসোসিয়েশন, ডিফারেন্ট ক্লাবস, এগুলোর মধ্যে আমার একটা প্যাশন ছিল। আই ইউজ টু ডু ইট অ্যান্ড আই ইউজ টু লাভ মিক্সিং উইথ পিপল। এখন টাইম একটু কম পাওয়া যায়, তারপরও আমি যেহেতু মনে করি যে আমার প্রফেশনাল ডেভেলপমেন্ট বা সব কিছুর ক্ষেত্রে আমার আলমা ম্যাটার ঝিনাইদহ ক্যাডেট কলেজ, তার কন্ট্রিবিউশন অনেক বেশি। এবং আমি তো এই মুহূর্তে আমাদের ঝিনাইদহ এক্স ক্যাডেটস অ্যাসোসিয়েশনেরও জেনারেল সেক্রেটারি। আমরা আমাদের কনভারসেশনের প্রায় শেষ পর্যায়ে। আসলে গালিব ভাইয়ের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম। শুধুমাত্র নেতৃত্ব গুণই নয়, বরং একটা বিশাল হৃদয় এবং মানসিকতার পরিবর্তনও প্রয়োজন এত বড় একটা পজিশনে, এবং নেতৃত্ব গুণের মাধ্যমে কোম্পানির আলটিমেট অবজেক্টিভকে কিভাবে তুলে আনতে হয়। আমাদের এই আলোচনা অনেকক্ষণ দীর্ঘ হতে পারে, হাতে অতটা সময় নেই। শেষ প্রশ্নে চলে যাচ্ছি, যার মাধ্যমে আসলে গালিব ভাইয়ের কাছ থেকে একটি জিনিস জানতে চাই। আজকে একেবারে ফ্রেশ গ্র্যাজুয়েট, যে কিনা টেকনিক্যাল নো হাউ সম্পর্কে তেমন নাই, কিন্তু তাকে হয়তো বা মার্কেটিয়ার হতে হবে। যদি আমি বলি যে আপনার মতো সিইও পজিশনে আসতে হলে তাকে কি ধরনের ক্যারিয়ার মুভ নিতে হবে, কি ধরনের অ্যাসপেক্টগুলোকে তার মাথায় রাখতে হবে, সেটা যদি আপনি আমাদেরকে সংক্ষিপ্ত করে বলেন যে ভবিষ্যতের আকিজ ইস্পাতের সিইও কেমন জুনিয়র পজিশন থেকে শুরু করবে সে। আইডিয়ালি যে কোনো লিডারশিপ রোলের জন্যই আমি বলবো সিইও পজিশন, এটা আসলে টেকনিক্যাল স্কিলের থেকে হিউম্যান স্কিল মোর ইম্পর্টেন্ট অ্যান্ড কনসেপচুয়াল স্কিল। সো যে কোনো লিডারশিপ রোলের জন্য প্রথম যে বিষয়টা জানা, আসলে সেলফিশ হওয়া যাবে না। ফার্স্ট থিং, ইয়াংস্টার সবার জন্য এইটা চিন্তা করা, অন্যের প্রবলেম সলভ করা, অন্যকে হেল্প করা, এই গুণটা যার যত বেশি সে তত লিডারশিপ রোলে সাকসেসফুল হবে। সো এটা ক্যারিয়ারের শুরুর দিক থেকে যদি কেউ এই অভ্যাসটা করতে থাকে, অন্য কলিগদেরকে হেল্প করে, অন্যদের কাজকে নিজের সেইখান থেকে বেনিফিট না হইলেও অন্যকে হেল্প করে, এটা করতে থাকলে তার প্রবলেম সলভিং স্কিল বাড়বে, হিউম্যান স্কিল বাড়বে, এবং সবাই তাকে লিডার হিসেবে মেনে নিবে, তার কলিগরাই তাকে লিডার হিসেবে এক্সপেক্ট করবে। এই গুণাবলীটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এরপরে যেই কাজটাই করবে সেই কাজটা সিনসিয়ারলি করতে হবে, শুধুমাত্র রেজাল্ট দেখার জন্য না, একটু ডিটেল ওরিয়েন্টেশনের প্রয়োজন আছে, এবং নিজের যে স্কিলটা আছে সেটাকে এক্সেল করা, যে স্কিলটা নাই সেটা অন্যদের কাছ থেকে শেখা, বা অ্যাটলিস্ট বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা নেওয়া। কারণ অন্যের প্রবলেমটা বুঝতে পারলেই তখন গ্র্যাজুয়ালি সেটা সলভ করার, বা অন্যদের পেনটা বুঝলেই নিজে হোলিস্টিক অ্যাপ্রোচে চিন্তা করা যায়। আর সাইলো কনসেপ্ট থেকে বের হয়ে আসতে হবে। আমি এই ডিপার্টমেন্টের এমপ্লয়ি, আরেকটা ডিপার্টমেন্টকে আমি আন্ডারমাইন করছি, সেটা কখনো করা যাবে না। হোলিস্টিক অ্যাপ্রোচ, কালেকটিভভাবে চিন্তা করতে হবে, কমন গোল, একটু ব্রড মাইন্ডসেটটা দরকার হবে। সেইটা হইলে এবং নিজের কাজটা সিনসিয়ারলি করলেই পিপল ক্যান গ্রো। এবং এইটা খেয়াল রাখতে হবে যে যথারীতি জন ম্যাক্সওয়েলের থিওরির মতো, পিপল হ্যাভ টু পারমিট ইউ টু লিড দেম। সো সে যদি সেলফিশ হয় তাহলে তো অন্যরা চাইবে না সে গ্রো করুক। সো সে যদি সবসময় অন্যদেরকে হেল্প করে তাহলে সবার কাছে তার অ্যাকসেপ্টেন্স বাড়বে, পিপল উইল পারমিট হিম টু লিড দেম, সো আলটিমেটলি হি উইল বি লিডার। ও গ্রেট গ্রেট, ফিনিশিংটা খুব ভালো হচ্ছে, বিকজ গালিব ভাইয়ের কাছ থেকে আমরা একটা কমপ্লিট কনভারসেশনাল প্যাকেজ পেলাম। গালিব ভাই শুধু আমাদেরকে একটি নেতৃত্ব গুণের অংশই শেখালেন না, মূলত আমরা অনেক কিছু জানতে পারলাম যে আকিজ ইস্পাত কি ধরনের অগ্রগণ্য ভূমিকা পালন করতে যাচ্ছে সামনের দিনগুলোতে। আকিজ রিসোর্সের একটা ব্যবসা প্রতিষ্ঠান আকিজ ইস্পাত আসলে মার্কেটে যে ধরনের ট্রেন্ড সেট করতে যাচ্ছে তা এক কথায় অসামান্য। বাংলাদেশ, ফিউচারের বাংলাদেশ আকিজ ইস্পাতের অংশ হয়ে সামনের দিনে এগিয়ে যাবে, এই প্রত্যাশাই আসলে। আজকে আমাদের এই আলোচনা পর্ব শেষ হলো, কিন্তু তার আগে বলে যাচ্ছি সামনে আকিজ রিসোর্সের আরেকজন কোনো একজন অতিথি, তাকে আমরা এই চেয়ারে বসাবো এবং তার কাছ থেকে অনেক কিছু নতুন জানতে চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, গুড লাক।